নমস্কার, আমি অনিতা। আমার স্টোরি উইথ অনিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালীর ৪র্থ পরিচ্ছেদ। চলুন শুরু করি। খোকা প্রায় 10 মাসের হইল। দেখিতে রোগা রোগা গড়ন, অসম্ভব রকমের ছোট্ট মুখখানি। নিচের মাড়িতে মাত্র 2খানি দাঁত উঠিয়াছে। কারণে অকারণে যখন তখন সে সেই 2খানি মাত্র দুধে দাঁতওয়ালা মাড়ি বাহির করিয়া হাসে। লোকে বলে, বৌমা, তোমার খোকার হাসিটা বায়না করা। খোকাকে একটুখানি ধরাইয়া দিলে আর রক্ষা নাই। আপনা হইতে পাগলের মতো এত হাসি শুরু করিবে যে তাহার মা বলে, আচ্ছা খোকন, আজ থামো, বড্ড হেসেছ, আজ বড্ড হেসেছ, আবার কালকের জন্য একটু রেখে দাও। মাত্র 2টি কথা সে বলিতে শিখিয়াছে। মনে সুখ থাকিলে মুখে বলে যে 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 এবং দুধে দাঁত বাহির করিয়া হাসে। মনে দুঃখ হইলে বলে না 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 ও বিশ্রী রকমের চিৎকার করিয়া কাঁদিতে শুরু করে। যাহা সামনে পায় তাহারই উপর ওই নতুন দাঁত দুখানির জোর পরখ করিয়া দেখে। মাটির ঢেলা, এক টুকরা কাঠ, মায়ের আঁচল। দুধ খাওয়াইতে বসিলে এক এক সময় সে হঠাৎ কাঁসার ঝিনুকখানাকে মহা আনন্দে নতুন দাঁত দুখানি দিয়া জোরে কামড়াইয়া ধরে। তাহার মা খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলে, ও কি, হ্যাঁ রে, ও খোকা, ঝিনুকখানাকে কামড়ে ধরলি কেন? ছাড় ছাড়, ওরে করিস কি? 2খানি দাঁত তো তোর মোটে সম্বল, ভেঙে গেলে হাসবি কি করে শুনি? খোকা তবুও ছাড়ে না। তাহার মা মুখের ভিতর আঙুল দিয়া অতি কষ্টে ঝিনুকখানাকে ছাড়াইয়া লয়। খুকির ওপর সবসময় নির্ভর করিয়া থাকা যায় না বলিয়া রান্নাঘরের দাওয়া খানিকটা উঁচু করিয়া বাঁশের বাখারি দিয়া ঘিরিয়া তাহার মধ্যে খোকাকে বসাইয়া রাখিয়া তাহার মা নিজের কাজ করে। খোকা কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারি মামলার আসামির মতো আটক থাকিয়া কখনো আপন মনে হাসে, অদৃশ্য শ্রোতাগণের নিকট দুর্বোধ্য ভাষায় কি বকে, কখনো বাখারির বেড়া ধরিয়া দাঁড়াইয়া উঠিয়া বাঁশবনের দিকে চাহিয়া থাকে। তাহার মা ঘাট হইতে স্নান করিয়া আসিলে মায়ের ভিজে কাপড়ের শব্দ পাইতেই খোকা খেলা হইতে মুখ তুলিয়া এদিক ওদিক চাহিতে থাকে ও মাকে দেখিতে পাইয়া এক মুখ হাসিয়া বাখারির বেড়া ধরিয়া উঠিয়া দাঁড়ায়। তাহার মা বলে, এ কি, ও মা, এই কাজল পরিয়ে মুখ মুছিয়ে দিয়ে গেলাম, একেবারে হাড়ি চাচা পাখি সেজে বসে আছে, দেখি এদিকে আয়। জোর করিয়া নাক মুখ রগড়াইয়া কাজল উঠাইতে গিয়া খোকার রাঙা মুখ একেবারে সিঁদুর হইয়া যায়। মহা আপত্তি করিয়া রাগের সহিত বলে, যে 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 যে। তাহার মা শোনে না। ইহার পর হইতে মায়ের হাতে গামছা দেখিলেই খোকা খলবল করিয়া হামাগুড়ি দিয়া একদিকে ছুটিয়া পালাইতে যায়। একদিন ঘাট হইতে আসিয়া সর্বজয়া বলে, খোকন বলে, টু দোলে তো খোকা, দোলে দোলে খোকন দোলে। খোকা অমনি বসিয়া পড়িয়া সামনে পিছনে বেজায় দুলিতে থাকে ও মনের সুখে ছোট্ট হাত দুটি নাড়িয়া গান করে। গীত, যে 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 যে। তাহার মা বলে, আচ্ছা আর দুলো না খোকা, হয়েছে হয়েছে, খুব হয়েছে। কখনো কখনো কাজ করিতে করিতে সর্বজয়া কান পাতিয়া শুনিত খোকার বেড়ার ভিতর হইতে কোনো শব্দ আসিতেছে না, যেন সে চুপ করিয়া গিয়াছে। তাহার বুক ধড়াস করিয়া উঠিত। শেয়ালে নিয়ে গেল না তো? সে ছুটিয়া আসিয়া দেখিত খোকা সাজি উপুর করা একরাশ চাপা ফুলের মতো মাটির উপর বেকায়দায় ছোট্ট
হাতখানি রাখিয়া কখন ঘুমাইয়া পড়িয়াছে। চারিদিক হইতে নালসে পিঁপড়ে, মাছি ও সুরসুরি পিঁপড়ের দল মহালোভে ছুটিয়া আসিতেছে। খোকার পাতলা পাতলা রাঙা ঠোঁট দুটা ঘুমের ঘোরে যেন একটু একটু কাঁপিতেছে। ঘুমের ঘোরে সে যেন মাঝে মাঝে ঢোক গিলিয়া জোরে জোরে নিঃশ্বাস ফেলিতেছে, যেন জাগিয়া উঠিল। আবার তখনই এমন ঘুমাইয়া পড়িতেছে যে নিঃশ্বাসের শব্দটিও পাওয়া যাইতেছে না। সকাল হইতে সন্ধ্যা ও সন্ধ্যা হইতে অনেক রাত্রি পর্যন্ত তাহাদের বাঁশবাগানের ধারে নির্জন বাড়িখানি 10 মাসের শিশুর অর্থহীন আনন্দ গীতি ও অবোধ কলহাস্যে মুখরিত থাকে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে। যুগে যুগে মায়ের গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয় তাই কি কম? সে নিঃস্ব আসে বটে, কিন্তু তার মন কাড়িয়া লওয়া হাসি, শৈশব তারল্য, চাঁদ ছানিয়া গড়া মুখ, আধো আধো আবোল তাবোল বকুনির দাম কে দেয়? ওই তার ঐশ্বর্য। ওরই বদলে সে সেবা নেয়, রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না। একদিন যখন হরিহর বাজারের হিসাব কে নিজের লেখা লইয়া ব্যস্ত আছে, সর্বজয়া ছেলেকে লইয়া গিয়া বলে, ওগো, ছেলেটাকে একটু ধরো না, মেয়েটা কোথায় বেরিয়েছে, ঠাকুরজি গিয়েছে ঘাটে, ধরো দেখি একটু। আমি নাইব না, ছেলে ঘাড়ে করে বসে থাকলেই হবে। হরিহর বলে, ওসব গোলমাল এখন এখানে নিয়ে এসো না, বড় ব্যস্ত। সর্বজয়া রাগিয়া ছেলেকে ফেলিয়া রাখিয়া চলিয়া যায়। হরিহর হিসাবপত্র লিখিতে লিখিতে হঠাৎ দেখে ছেলে তার চটি জুতার পাটিটা মুখে দিয়া চিবাইতেছে। হরিহর জুতাখানা কাড়িয়া লইয়া বলে, আহ দেখো, বাঁধিয়ে গেল এক কাণ্ড, আছি একটা কাজ নিয়ে। হঠাৎ একটা চড়ুই পাখি আসিয়া রোয়াকের ধারে বসে। খোকা বাবার মুখের দিকে চাহিয়া অবাক হইয়া সেদিকে দেখাইয়া হাত নাড়িয়া বলে, যে 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 যে। হরিহরের বিরক্তি দূর হইয়া গিয়া ভারী মমতা হয়। অনেক দিন আগের এক রাত্রির কথা মনে পড়ে। নতুন পশ্চিম হইতে আসিয়া সেদিন সে গ্রামের সকলের পরামর্শে শ্বশুরবাড়ি স্ত্রীকে আনিতে গিয়াছিল। দুপুরের পর শ্বশুরবাড়ির গ্রামের ঘাটে নৌকা পৌঁছিল। বিবাহের পর একটিবার মাত্র সে এখানে আসিয়াছিল। পথঘাট মনে ছিল না। লোককে জিজ্ঞাসা করিয়া সে শ্বশুরবাড়ির সম্মুখে উপস্থিত হইল। তাহার ডাকাডাকিতে একটি গৌরাঙ্গী ছিপছিপে চেহারা তরুণী কে ডাকিতেছে দেখিবার জন্য বাহিরের দরজায় দাঁড়াইল এবং তাহার সহিত চোখাচোখি হওয়াতে সেখান হইতে চট করিয়া সরিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল। হরিহর ভাবিতে লাগিল, মেয়েটি কে? তাহার স্ত্রী নয় তো? সে কি এত বড় হইয়াছে? রাত্রিতে সন্ধান মিলিল। সর্বজয়া দারিদ্র হইতে রক্ষিত তাহার মায়ের একখানা লাল পাড় মটকা শাড়ি পরিয়া অনেক রাত্রে ঘরে আসিল। হরিহর চাহিয়া দেখিয়া বিস্মিত হইল। 10 বৎসর আগেকার সে বালিকা পত্নীর কিছুই আর এই সুন্দরী তরুণীতে নাই। কে যেন ভাঙিয়া নতুন করিয়া গড়িয়াছে। মুখের সে কচি ভাবটুকু আর নাই বটে, কিন্তু তাহার স্থানে যে সৌন্দর্য ফুটিয়াছে তাহা যে খুব সুলভ নহে, হরিহরের সেটুকু বুঝিতে দেরি হইল না। হাত পায়ের গঠন, গতিভঙ্গি সবই নিখুঁত ও নতুন। ঘরে ঢুকিয়া সর্বজয়া প্রথমটা থতমত খাইয়া গেল। যদিও সে বড় হইয়াছে, এ পর্যন্ত স্বামীর সহিত দেখা একরূপ ঘটে নাই বলিলেই চলে। নববিবাহিতা সে লজ্জাটুকু তাহাকে যেন নতুন করিয়া পাইয়া বসিল। হরিহরই প্রথমে কথা কহিল। স্ত্রীর ডান হাতখানা নিজের হাতের মধ্যে লইয়া বিছানায় বসাইল। বসো এখানে। ভালো আছো? সর্বজয়া মৃদু হাসিল। লজ্জাটা যেন কিছুটা কাটিয়া গেল। বলিল, এতদিন পরে বুঝি মনে পড়ল? আচ্ছা, কি বলে এতদিন ডুব মেরেছিলে? পরে সে হাসিয়া বলিল, কেন, কি দোষ করেছিলাম বলো তো?
স্ত্রীর কথাবার্তায় অজপাড়া গায়ের টান ও ভঙ্গিটুকু হরিহরের নতুন ও ভারী মিষ্ট বলিয়া মনে হইল। পরে সে লক্ষ্য করিয়া দেখিল স্ত্রীর হাতে কেবল গাছ কয়েক কর ও কাচের চুড়ি ছাড়া অন্য কোনো গহনা নাই। গরিব ঘরের মেয়ে, দিবার কেহ নাই। এতদিন খবর না লইয়া ভারী অন্যায় করিয়াছে সে। সর্বজয়াও স্বামীকে চাহিয়া দেখিতেছিল। আজ সারাদিন সে 4-5 বার আড়াল হইতে উকি মারিয়া দেখিয়াছে। স্বাস্থ্যময় যৌবন হরিহরের সুগঠিত শরীরের প্রতি অঙ্গে যে বীরের ভঙ্গি আনিয়া দিয়াছে, তাহা বাংলাদেশের পল্লীতে সচরাচর চোখে পড়ে না। বাপ মায়ের কথাবার্তায় আজ সে শুনিয়াছে তাহার স্বামী পশ্চিম হইতে নাকি খুব লেখাপড়া শিখিয়া আসিয়াছে। টাকা কড়ির দিক হইতেও 2 পয়সা না আনিয়াছে এমন নয়। এতদিনে তাহার দুঃখ ঘুচিল। ভগবান বোধ হয় এতদিনে মুখ তুলিয়া চাহিয়াছেন। সকলেই বলিত স্বামী তাহার সন্ন্যাসী হইয়া গিয়াছে, আর কখনো ফিরিবে না। মনে প্রাণে কথা বিশ্বাস না করিলেও স্বামীর পুনরাগমন এতকাল তাহার কাছে দুরাশার মতোই ঠেকিয়াছে। কত রাত্রি দুশ্চিন্তায় জাগাইয়া কাটাইয়াছে। গ্রামের বিবাহ উপনয়নের উৎসবে ভালো করিয়া যোগ দিতে পারে নাই। সকলেই আহা আহা বলে, গায়ে পড়িয়া সহানুভূতি জানায়। অভিমানে তাহার চোখে জল আসিত। অনাবিল যৌবনের সোনালী কল্পনা এতদিন শুধু আড়ালে আবডালের নির্জন রাত্রিতে চোখের জলে ঝরিয়া পড়িয়াছে, কাহারও কাছে মুখ ফুটিয়া প্রকাশ করে নাই। কিন্তু বসিয়া বসিয়া কতদিন ভাবিত, এই তো সংসারের অবস্থা। যদি সত্য সত্যই স্বামী ফিরিয়া না আসে, তবে বাপ মায়ের মৃত্যুর পর কোথায় দাঁড়াইবে? কে আশ্রয় দিবে? এতদিনে কিনারা মিলিল। হরিহর হাসিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, আমাকে যখন তুমি ওবেলা দরজার বাইরে দেখলে তখন চিনতে পেরেছিলে? সত্যি কথা বলো কিন্তু। সর্বজয়া হাসিয়া বলিল, না, তা চিনব কেন? প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তারপর তক্ষুনি আন্দাজে নয় গো, আন্দাজে নয়, সত্যি সত্যি। দেখলে না, তক্ষুনি মাথায় কাপড় দিয়ে বাড়ির মধ্যে ঢুকলাম। তারপর একটু চুপ করিয়া থাকিয়া আবার জিজ্ঞাসা করিল, আচ্ছা, তুমি বলো তো, আমায় চিনতে পেরেছিলে? বলো তো গাছুয়ে। নানা কেজো অকেজো কথাবার্তায় রাত বাড়িতে লাগিল। পরলোকগত দাদার কথা উঠিতে সর্বজয়ার চোখের জল আর বাঁধ মানে না। হরিহর জিজ্ঞাসা করিল, বীণার বিয়ে কোথায় হলো? ছোট শালীর নাম জানিত না, আজই শ্বশুরের মুখে শুনিয়াছি। তার বিয়ে হলো কুরুলে বিনোদপুর, ওই যে বড় গাং কি বলে মধুমতি, সেই মধুমতির ধারে। একটা প্রশ্ন বারবার সর্বজয়ার মনে আসিতে লাগিল। স্বামী তাহাকে লইয়া যাইবে তো, না দেখাশোনা করিয়া আবার চলিয়া যাইবে সেই কাশি গয়া? তাই বলি বলি করিয়াও মুখ ফুটিয়া সে কথাটা কোনরূপে জিজ্ঞাসা করিতে পারিল না। তাহার মনের ভিতর হইতে কে যেন বিদ্রোহ ঘোষণা করিয়া বলিল, না নিয়ে যাকগে, তা আবার নিয়ে বলা কেন? কেন এত ছোট হতে যাওয়া? হরিহর সমস্যার সমাধান নিজ হইতেই করিল। বলিল, কাল চলো, তোমাকে নিয়ে যাই নিশ্চিন্দিপুরে। সর্বজয়ার বুকে ধরাস করিয়া যেন ঢেকির পার পড়িল। সামলাইয়া লইয়া মুখে বলিল, কালই কেন? একদিন পরে এলে 2 দিন থাকো না কেন? বাবা মা কি তোমাকে এক্ষুনি ছেড়ে দেবেন? পরশু আবার আমার বকুল ফুলের বাড়ি তোমার নেমন্তন্ন করে গিয়েছে। কে তোমার বকুল ফুল? এই গায়ে বাড়ি, এ পাড়ায়, আবার ও পাড়াতে বিয়ে হয়েছে। পরে সে আবার হাসিয়া বলিল, কাল সকালে তোমাকে দেখতে আসবে বলেছে যে। কথাবার্তার স্রোত একইভাবে চলিল। রাত্রি গভীর হইল। বাড়ির ধারেই সজনে গাছে রাতজাগা পাখি অদ্ভুত রব করিয়া ডাকিতেছিল। হরিহরের মনে হইল, বাংলার এই নিভৃত পল্লীপ্রান্তের বাসবনের ছায়ায় একখানি স্নেহ ব্যগ্র গৃহকোণ যখন তাহার আগমনের আশায় মাসের পর মাস বৎসরের অভ্যর্থনা সাজাইয়া প্রতীক্ষা করিয়াছে, কিসের সন্ধানেই সে তখন পশ্চিমের অনুর্বর অপরিচিত
মরু পাহাড়ের ফাঁকে ফাঁকে গৃহহীন নিরাশ্রয়ের ন্যায় ঘুরিয়া মরিতেছিল যে। রাতজাগা পাখিটা একঘেয়ে ডাকিতেছিল। বাহিরের জ্যোৎস্না ক্রমে ক্রমে ম্লান হইয়া আসিতেছে। এক হিসেবে এই রাতটি তাহার কাছে বড় রহস্যময় ঠেকিতেছিল। সম্মুখে তাহাদের নবজীবনের যে পথ বিস্তীর্ণ ভবিষ্যতে চলিয়া গেছে, আজ রাত্রি হইতেই তাহার শুরু। কে জানে সে জীবন কেমন হইবে? কে জানে জীবনলক্ষ্মী কোন সাজি সাজাইয়া রাখিয়াছেন তাহাদের সে অনির্দিষ্ট ভবিষ্যতের পাথেয় রূপে? দুজনের মনেই বোধ হয় অনেকটা অস্পষ্ট রূপে একই ভাব জাগিতেছিল। দুইজনেই চুপ করিয়া জানলার বাহিরের ফাঁকে জ্যোৎস্না রাত্রির দিকে চাহিয়া রহিল। তারপর কতদিন